হ্যালো এভরিওয়ান, ওয়েলকামিং ইউ টু র্যাডিক্যাল লার্নিং। প্রিভিয়াস ভিডিওতে আমরা পড়েছিলাম যে আমাদের যে চ্যাপ্টারটা আছে দ্য রাইজ অফ ন্যাশনালিজম ইন ইউরোপ, তার যে ইন্ট্রোডাক্টরি একটা ভিডিও আমরা করেছিলাম, তাই না? তাই ইন্ট্রোডাক্টরি ভিডিওতে আমরা কি একটা ফ্রেডরিক সুইডোর একটা কি করেছিলাম, একটা পেন্টিং, তার একটা ইমাজিনারি একটা পেন্টিংয়ে আমরা তার ইন্ট্রোডাকশন সম্পর্কে আমরা জেনেছিলাম। সে কি ইমাজিন করেছিল যে ডেমোক্রেটিক সোশ্যাল রিপাবলিক, একটা সেরকম একটা সমাজ ব্যবস্থা সে চিন্তা করেছিল। তো এবার আমাদের প্রথম যে চ্যাপ্টারটা আছে, প্রথম যে পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে দ্য ফ্রেঞ্চ রেভলিউশন অ্যান্ড দ্য আইডিয়া অফ নেশন। সুতরাং তাহলে কেন ফ্রেঞ্চ রিভলিউশনের পর থেকে কিন্তু নেশনের যে আইডিয়া সেটা আস্তে 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 ডেভেলপ করতে শুরু করে। তাহলে ফ্রেঞ্চ রিভলিউশন হয়েছিল কত? 1789 কিন্তু ফ্রেঞ্চ রিভলিউশন হয়েছিল, ঠিক আছে? ব্যাস্টিল যে ফোর্ট ছিল তার ডেমোলিশনের সাথে সাথে কি হয়, যে অটোক্রেটিক যে পাওয়ারটা ছিল, মোনার্কি যে পাওয়ারটা ছিল, সেটা শিফট করে যায় ফ্রেঞ্চ পিপলদের হাতে। তো সুতরাং এই যে ফ্রেঞ্চ পিপলদের সাথে সাথে যখন পাওয়ারটা শিফট হয়ে গেল, তাহলে তার অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেমটা কে চালাবে? এবার সেই অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম চালানোর জন্য এখানে নেশনের যে চিন্তাধারা ক্রিয়েট হয়েছিল, তার নেশনের চিন্তাধারা যদি ক্রিয়েট হতে যায়, তার প্রথমে আমাদের কি দরকার? নেশনের আগে দরকার আমাদের ন্যাশনালিজম ফিলিংস দরকার আমাদের মধ্যে। ন্যাশনালিজম কি? অর্থাৎ রাষ্ট্রবাদ, ঠিক আছে? যে আগেকার যে টেরিটোরিয়াল যে রাজাদের যে টেরিটরিগুলি ছিল, সেগুলো নির্দিষ্ট তার কোনো ফ্ল্যাগ থাকতো না, তার নির্দিষ্ট কোনো টেরিটরি থাকতো না, ঠিক আছে? সুতরাং তাদের কোনো একটা নির্দিষ্ট কোনো আইডেন্টিটি ছিল না। একটা সেখানকার লোকরা কি করতো, তারা পিপলরা তারা সবসময় সাপ্রেস করতো রাজারা। তো তারপরে আমরা যে পয়েন্ট আসবো সেটা হচ্ছে দ্য সেন্স অফ কালেকটিভ আইডেন্টিটি অ্যামং দ্য ফ্রেঞ্চ পিপল। এটা কিভাবে ক্রিয়েট হলো? তাহলে এখান থেকে আমরা প্রশ্ন করতে পারি যে হাউ দ্য সেন্স অফ কালেকটিভ আইডেন্টিটি ক্রিয়েটেড অ্যামং দ্য ফ্রেঞ্চ পিপল আফটার ফ্রেঞ্চ রেভলিউশন। তো ফ্রেঞ্চ রেভলিউশনে কি হয়? ফ্রেঞ্চ রেভলিউশনে যখন তারা ডেমোক্রেসি তো বলে কোনো বস্তু ফ্রান্সের যে আগে যে রাজারা করতো, তাদের যে শাসন ব্যবস্থা ছিল সেখানে কোনো কিছু ছিল না। তো সুতরাং সেই ডেমোক্রেসিটাকে নিয়ে এসছে, ডেমোক্রেসি এনেছে মানে কি, যে পাওয়ারটা শিফট করেছে কমন পিপলদের হাতে, ঠিক আছে? এবার কি কি কালেকটিভ আইডিয়া অর্থাৎ ক্রিয়েট করলে আমরা নেশন হিসাবে ফ্রান্সকে কনসিডার করতে পারবো। তাহলে আমরা যেমন ইন্ডিয়াকে আমরা নেশন হিসাবে কনসিডার করি, কিন্তু ইন্ডিয়াতে আমাদের কি আছে, যে বিভিন্ন রকম রিজিওনাল ডিসপ্যারিটিস আছে, বিভিন্ন ধর্মের লোক আছে, বিভিন্ন কালচারের লোক আছে, তাদের পোশাক আলাদা, খাবার দাবার সব কিছুই আলাদা। তবু কিন্তু আমরা কি করি, আমরা প্রত্যেককে অ্যাজ এ ইন্ডিয়ান হিসাবে কনসিডার করি। তাহলে সুতরাং এমন একটা কিছু আমাদের বস্তু আছে বা কোনো একটা জিনিস আছে যেটা আমাদেরকে অ্যাজ এ ইন্ডিয়ান হিসেবে আমাদেরকে বেঁধে রাখে। সেই জিনিসগুলো তাহলে কি হবে? তাহলে একটা হচ্ছে আমাদের একটা কমন ফ্ল্যাগ আছে, ঠিক আছে? আমাদের কমন ফ্ল্যাগ। আর কি আছে? আমাদের একটা নির্দিষ্ট টেরিটরি আছে। টেরিটরি একদম কাশ্মীর থেকে একদম কন্যাকুমারিকা, এদিকে অরুণাচল থেকে একদম গুজরাট পর্যন্ত তার নির্দিষ্ট টেরিটরি আছে। তো আগেকার দিনে যে রাজারা মোনার্কি যে রাজাদের রাজত্বটা ছিল, তাদের তো কোনো ফিক্সড টেরিটরি ছিল না, ঠিক আছে? আজকে হয়তো আমি এই রাজার আন্ডারে রয়েছি, একটা আলাদা একটা রাজা আমার এই জায়গাটা রুল করে, কিন্তু কাল সকালবেলায় দেখলাম হয়তো এই রাজাকে অন্য একটা ডাইনেস্টি হয়তো দেখা গেল যে একে আক্রমণ করে একে ক্যাপচার করে নিল, ঠিক আছে? তো সুতরাং যখন এই ফ্রেঞ্চ রেভলিউশনটা যখন হয়, তখন ফ্রান্সের পিপলটা মানে ইউরোপের পিপলটা নোটিস করে যে ফ্রেঞ্চ রেভলিউশন যখন হয়েছে, ফ্রেঞ্চকে যখন মোনার্কি থেকে ফ্রেঞ্চকে ফ্রি করা গিয়েছে, তখন নিশ্চয়ই আমাদের যে সমস্ত রিজিয়নে আমাদের যে রাজারা রয়েছে তাদেরকেও সরিয়ে আমরা একটা নেশন স্টেট তৈরি করতে পারি। তাহলে এবার নেশন স্টেট তৈরি করলেই তো নেশন স্টেট হবে না, তার মধ্যে একটা আইডিয়া ন্যাশনালিজম ফিলিংস লোকেদের মধ্যে তৈরি করতে হবে। তাহলে এবার ইউরোপে যে রাইজ অফ ন্যাশনালিজম ইউরোপ এখানে বলা আছে, তাহলে ফ্রেঞ্চ রেভলিউশনের পর থেকে যে কীভাবে ফ্রেঞ্চ ন্যাশনালের যে একটা নেশনের প্রতি যে একটা ইন্টারেস্ট, সেটা কীভাবে ক্রিয়েট হয়েছিল, কীভাবে ক্রিয়েট হয়, সেই জন্য কিছু কিছু আমাদের ক্রাইটেরিয়া ফ্রেঞ্চ রেভলিউশনের পরে যে জিনিসগুলো ঘটেছিল ফ্রান্সের যে সমাজ ব্যবস্থায়, সেই জিনিসগুলো এখানে মেনশন করা আছে। যেমন এখানে কি আছে? দ্য আইডিয়া অফ লা পোট্রি অ্যান্ড দ্য লা সিটিয়ন। লা পোট্রি মানে কি? আমরা যেমন বলি ইন্ডিয়াকে আমরা যেমন কনসিডার করি মাদারল্যান্ড, ইন্ডিয়া ভারত মাতা, সেখানে এখানে ফ্রান্সের কি বলা হতো? ফাদারল্যান্ড। তাহলে
তোমরা যেখানেই থাকি গোটা ফ্রান্সের মধ্যে আমাদের ফ্রান্সকে কি কনসিডার করবো অ্যাজ এ ফাদারল্যান্ড হিসাবে, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে এনজয় ইকুয়াল রাইটস। ইকুয়াল রাইটস এটা কি, আগে মোনার্কি সিস্টেমে কি ছিল, মোনার্কি সিস্টেমে রাজা বা তার যে সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসিয়াল ছিল তারাই কি করতো, মানে বেনিফিটগুলো সমস্ত সুযোগ সুবিধাগুলো তারা বেশি ভোগ করতো। আর জেনারেল পিপুলদের কি ছিল, সাধারণ লোকেরা কিন্তু সাপ্রেস হতো, তাদের নিজস্ব কোনো অধিকার বলতে কিছু ছিল না, নিজস্ব কোনো সম্পত্তি বলে কিচ্ছু ছিল না। তারা সবসময় লোকের মানে ক্ষেত বা অন্য সময় অন্য জায়গায় কাজ করে তাদের জীবনযাপন করতো সেটা। সুতরাং ফ্রেঞ্চ রেভলিউশনের পর কী করে দিল, সবাইকে ইকুয়াল রাইট এনে দিল, ঠিক আছে। আর কি করলো, একটা ট্রাইকালার নিউ ফ্রেঞ্চ ফ্ল্যাগ চুজেন, ঠিক আছে, একটা কি করলো ট্রাইকালার নিউ ফ্রেঞ্চ ফ্ল্যাগ চুজ করা হলো। তার মানে কি, যে আগেকার যে ডাইনেস্টি ছিল, যে ফ্রেঞ্চ যে ডাইনেস্টি রুল করতো, তার তো কোনো নির্দিষ্ট কোনো ফ্ল্যাগ ছিল না, ঠিক আছে। তো সুতরাং আমরা যখন ফ্রান্স একটা নেশন হিসাবে যখন একটা ক্রিয়েট হয়ে গেল, তখন প্রত্যেকটা আমাদের ইন্ডিয়া যেমন একটা ফ্ল্যাগ আছে, সুতরাং ফ্রান্সেরও কি হলো একটা ফ্ল্যাগ তৈরি হলো, যেটা সবাই সেটাকে দেখে যারা রেসপেক্ট করবে, এটা অন্য কোথা থেকেও যেন বুঝতে পারে যে এটা ফ্রান্সের ফ্ল্যাগ, ঠিক আছে। সেকেন্ড তারপরেরটা কি হচ্ছে, দ্য স্টেট জেনারেল ওয়াজ ইলেক্টেড বাই দ্য বডি অফ দ্য অ্যাক্টিভ সিটিজেন অ্যান্ড রিনেম দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি। স্টেট জেনারেল, আগে ফ্রান্সের যে সমাজ ব্যবস্থা ছিল, যে অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম ছিল, সেখানে স্টেট আমরা যদি দেখেছি, ফার্স্ট স্টেট, সেকেন্ড স্টেট। ফার্স্ট স্টেটের মধ্যে কারা পড়তো, রাজা মহারাজা যা ছিল তার। সেকেন্ড স্টেটের মধ্যে তার থেকে লোয়ার অফিসিয়ালরা পড়তো। তো তারা কি করতো, দে এনজয় বেটার ফেসিলিটিস। তো এইখানে কি হলো, যে এই দ্য স্টেট জেনারেলসকে এটাকে স্টেট জেনারেলস কোথায় ছিল, অটোক্র্যাটিক সিস্টেম, মোনার্কি সিস্টেমে ছিল। সেখান থেকে এটা কি হলো, যখন আফটার ফ্রেঞ্চ রেভলিউশনের পর থেকে কি হলো, এই স্টেট জেনারেলটাকে আমাদের কি করে দেওয়া হলো, এটা একটা ন্যাশনাল অ্যাসেম্বলি করে দেওয়া হলো। যেটা ন্যাশনাল অ্যাসেম্বলিতে যেটা ক্রিয়েট হলো, এই ন্যাশনাল অ্যাসেম্বলিটি ক্রিয়েশন কীভাবে হলো, বাই দ্য অ্যাক্টিভ সিটিজেন, ঠিক আছে, অ্যাক্টিভ সিটিজেন দিয়ে, মানে লোকেদের দ্বারা সিলেক্ট করলো আমাদের রিপ্রেজেন্টেটিভ, আমরা যেমন এমএলএ এমপি যেমন বলি সেরকম টাইপের। তারপরে কি হলো, দ্য হাইন্স কম্পোস্ট। হাইন্স মানে কি, যেমন আমাদের যেমন ভারতে যেমন কি জনগণ মন, ঠিক আছে, বন্দে মাতরম, এইগুলো এই গান জাতীয় সঙ্গীত, আমার প্রত্যেকটা দেশে সেরকম একটা কি আছে, একটা জাতীয় সঙ্গীত আছে। হতে পারে আমাদের যেমন কি ইন্ডিয়াতে কি হয়, ইন্ডিয়াতে মোটামুটি অফিসিয়ালি 22 ল্যাঙ্গুয়েজ আছে, আরও অনেক সময় রিজনাল ল্যাঙ্গুয়েজ আছে, কিন্তু আমাদের রাষ্ট্রগান যেমন জনগণ মন যখন আমরা গাই, তখন আমরা সবাই একই সুরে গাই। তাহলে কি ওই রাষ্ট্র গানটার মধ্যে দিয়ে কী করছে, আমাদের সবাইকে, সমস্ত ভারতবাসীকে এক জায়গাতে নিয়ে চলে আসছে। সেরকম একটা নতুন একটা হাইন্স তৈরি করা হলো। ওথস টেকেন না হলো, ওথস টেকেন মানে কি, আচ্ছা যেমন আমরা বলি শপথ নেওয়া, ঠিক আছে, সেরকম কোনো ওথস টেকেন পিচ তৈরি করা হলো। আর কি হলো, মার্টিয়ার্স কমমেমোরেটেড। এই কমমেমোরেটেড মানে কি, কমমেমোরেটেড কথাটা মানে হচ্ছে যে উৎসব, কেউ হয়তো মারা গিয়েছে, এই কমমেমোরেটেড মানে হচ্ছে কেউ হয়তো বার্থডে, ঠিক আছে, তার সেই নোবেল পার্সোনালিটির বার্থডেটা কি হয়, যখন আমরা কোনো একটা উৎসবের মধ্যে দিয়ে আমরা সেলিব্রেট করি। যেমন ইন্ডিয়াতে আমরা কি করি, 2 অক্টোবর, ঠিক আছে, 2 অক্টোবর কি তোমরা সবাই জানো, আমাদের গান্ধীর জন্মদিন, মহাত্মা গান্ধীর জন্মদিন। তাহলে সুতরাং কি মহাত্মা গান্ধীর জন্মদিনে কি করি, আমরা সবাই কি বসে বসে কান্না করি না, কান্না করি না, আমরা বিভিন্ন রকমের ফ্ল্যাগ হোস্টিং সেরিমনি হয়, স্কুল কলেজে বিভিন্ন রকম তার প্রোগ্রাম করা হয়। তার মানে হচ্ছে তার যে মৃত্যু বার্ষিকীটাকে কি হচ্ছে, আমরা উৎসবের সাথে পালন করে তাকে মনে রাখছি, সেটাকেই বলা হচ্ছে কমমেমোরেট। তাহলে সুতরাং মার্টিয়াস মানে কি, মার্টিয়াস কত মানে শহীদ। তাহলে যে সমস্ত শহীদরা তাদের দেশকে আজাদ করতে গিয়ে তাদের নিজেদের প্রাণ হারিয়েছে, সুতরাং তাদেরকে আমাদেরকে কি করতে হবে, আমাদের কোনো কমমেমোরেট করতে হবে, উৎসবের সহিত তাদেরকে কোনো পালন করে তাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে। আর কি করেছে, অ্যাট দ্য নেশন নেম। সেকেন্ড কি আছে, ইউনিফর্ম ল ফর অল সিটিজেন। হ্যাঁ, এবার একটা কি হলো, এটা ল তৈরি করা হলো। ডেমোক্রেটিক সিস্টেমে কি ছিল, ইউনিফর্ম ল ছিল, ল বলে কোনো বস্তু ছিল না। যখন রাজা মহারাজা যা মনে করতো সেটাই তাদের ল ছিল, কোনো ফিক্স কোনো রিজিট কোনো ল ছিল না। কিন্তু একটা ইউনিফর্ম ল করলে কী হবে,
এখানে ল এর কাছে কিন্তু সমস্ত পিপল কিন্তু আমাদের ইন্ডিয়াতে যেমন যে ল এর ওপরে কিন্তু কেউ নেই, ঠিক আছে, সে ধনী গরিব হোক বড় লোক হোক সে যেমনই হোক তাকে কিন্তু প্রত্যেককেই কিন্তু ল মেনে চলতে হবে। যেমন কি যদি ট্রাফিক রুল যদি রাস্তার মধ্যে যদি লাইন আমাদের ইন্ডিয়াতে যদি রেড সিগন্যাল যদি হয়ে থাকে তাহলে কি করবে, আমরা কি গাড়ি নিয়ে চলে যাব? যে সিগন্যাল যদি রেড হয়ে যাবে সে যেই হোক তাকে কিন্তু দাঁড়াতে হবে। আমাদের প্রত্যেককে ল মেনটেন করে চলতে হবে, ঠিক আছে। তাই এটা একটা ল, যদি আমাদের একটা ইউনিফর্ম যদি ল থাকে এবং সেটা সবাই যদি মেনটেন করে যদি চলে তাহলে সে নেশনটা একটা ওয়েল ডেভেলপ নেশন হবে, সবাই একটা ডিসিপ্লিনারি পিপল হবে। আর কি করতে হবে, কমন ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। প্রত্যেকটা নেশনের কি হয়, এটা একটা কমন ল্যাঙ্গুয়েজ দরকার, ঠিক আছে। কিন্তু যেমন আমাদের ইন্ডিয়াতে আমরা ম্যাক্সিমাম জনে কি বলি যে হয়তো ইন্ডিয়াতে হিন্দি হচ্ছে আমাদের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। কারণ কি, ইন্ডিয়াতে যে বিভিন্ন 22 যে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ রয়েছে, ঠিক আছে। এবার 22 রিজিওনাল ল্যাঙ্গুয়েজ থাকাতে ইন্ডিয়ার পজিশনটা কি হয়েছে, ইন্ডিয়াকে কখনোই স্বাধীনতার পরে কিন্তু কমন অ্যাজ এ ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হতে দেয়নি, ঠিক আছে। কারণ বিভিন্ন আলাদা ভাষার লোক আছে, কিন্তু এদের যে নেশনগুলো যে ক্রিয়েশন হয়েছিল, যে ফ্রান্স, ইটালি, পোল্যান্ড, পরে আমরা যখন দেখব তখন এদের যে ভাষাগুলো ছিল মোটামুটি এক ধরনেরই ভাষা ছিল, ঠিক আছে। এই ফ্রেঞ্চ ইয়েতে কি হতো, এরা ফ্রেঞ্চ এই যে লা পোর্টিয়ে আর লা ক্রিস্টিয়ান এগুলো ছিল ফ্রান্স ল্যাঙ্গুয়েজ। তাহলে কি হলো, তাহলে একই ধরনের লোক যখন গোটা দেশের ভাষা একই ধরনের লোকের এক ভাষায় কথা বলবে তখন আমরা কি করব, এটা একটা নেশনের একটা ক্রাইটেরিয়াকে ফুলফিল করবে। তাহলে আমাদের একটা কমন ল্যাঙ্গুয়েজ হওয়া দরকার। সেকেন্ড হচ্ছে রিমুভ ইন্টারনাল কাস্টম ডিউস ওয়ার অ্যাবলিশ, ঠিক আছে। সাপোজ এটা একটা আমার আগে ফ্রেঞ্চ কলোনি, এটা একটা রিজিয়ন, এই রিজিয়নে এখানে একটা ডাইনেস্টি রুল করে, এখানে একটা ডাইনেস্টি রুল করে, এখানে একটা ডাইনেস্টি রুল করে। আমি একজন ব্যবসায়ী, ঠিক আছে। সুতরাং আমাকে ট্রেড করতে গেলে হয়তো দেখা গেল আমি ট্রেড করছি, আমি সেই জিনিসপত্রকে আমি এখান থেকে আমি এখানে নিয়ে যাবো, আমার রুটটা এদিকে আমি এদিকে নিয়ে যাবো। তাহলে কি করতে হচ্ছে, এই এখানকার যে রুল করছে তাকে আমাকে কিছু ট্যাক্স দিতে হচ্ছে, এখানে যখন আসছে এখানেও আমাকে কিছু ট্যাক্স দিতে হচ্ছে, এখানে যে এম্পায়ার আছে তাকেও আমাকে ট্যাক্স দিতে হচ্ছে, এখানে যে রুল এম্পায়ার আছে তাকেও কিন্তু আমাকে ট্যাক্স দিতে হচ্ছে। তাহলে কি হচ্ছে, একই যেহেতু আমার একটা নেশন হয়ে গেলে কি হবে, একটা দেশ হয়ে গেলে কি হবে, আমাদের কোনো আর এক্সট্রা ট্যাক্স কিন্তু আমাদেরকে লাগবে। যেহেতু এই দেশটায় যদি বিভিন্ন যদি রাজারা যদি আমরা রুল করে এই রিজিয়নটা, তাহলে প্রত্যেকটা রাজাই কি চাইবে, তুমি যদি আমাদের এখানে যদি ট্যাক্স বিজনেস করতে যাও তাহলে কি করতে হবে, আমাকে কিছু ট্যাক্স পে করতে হবে। যেমন আমাদের কলোনিয়াল ব্রিটিশরা যেমন আমাদের ইন্ডিয়াতে প্রথমে এসেছিল, প্রথমে কি করতে এসেছিল, প্রথমে তো বিজনেস করতে এসেছিল। তো সব বিজনেস করতে এসে প্রথমে কি হয়েছিল, মুঘল যে এম্পায়ার ছিল তাদেরকে প্রথমে ট্যাক্স পে করতে হয়েছিল, তবে তারা বিজনেস করতে পেরেছিল। তো সেরকম যে একটা রিজিয়নে যদি বিভিন্ন যদি ডাইনেস্টি যদি রুল করে, তাহলে আমাদেরকে এই যে বিজনেস করতে গেলে যে প্রোডাক্টটাকে আমাকে অন্য জায়গাতে নিয়ে গেলে সেই রাস্তা দিয়ে গেলে কি হবে, তাকে তো ডিউ দিতে হবে, ট্যাক্স পে করতে হবে। তাহলে বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্যাক্স ছিল, এই জন্য এই যে ইন্টারনাল কাস্টম, এই ইন্টারনাল কাস্টমটাকে কি করতো, তারা ভ্যানিশ করে দিল। মানে এটা যেহেতু গোটাটাই একটা নেশন হয়ে গেল, তার আর কোনো ইন্টারনাল কাস্টম এর মধ্যে থাকলো না। তার মানে আমি যেখানে খুশি ট্রেড করতে পারি, ঠিক আছে। আর কি হলো, এর যে ডিউস ওয়ার অ্যাবলিশ মানে কি, এখানে সাপোজ ধর এটা একটা রিজিয়ন, এই রিজিয়নে কে আছে, হেড আছে রাজা, ঠিক আছে। এবার এর যে এটা একটা রিজিয়ন, তাহলে রাজা তো নিজে তো ট্যাক্স কালেক্ট করতে যাবে না, সে হয়তো এখানে কাউকে রেখে দিয়েছে, সে কি করবে, এই রিজিয়নের থেকে ট্যাক্স নেবে, এই রিজিয়ন থেকে ট্যাক্স নেবে, ঠিক আছে। তো সুতরাং এই ট্যাক্স নিয়ে তাকে সে রাজাকে দেবে। তো অনেক সময় কি হতো, এই সমস্ত ট্যাক্সগুলো ডিউ থাকতো, ঠিক আছে, মানে ধার, আমরা যাকে বলি ধার যাকে বলি আর কি, সেই ডিউগুলো কি করলো, সেগুলোকে পুরো অ্যাবলিশ করে দিল। আর সেকেন্ড কি করলো, ইউনিফর্ম ওয়েট মেজারমেন্ট, ঠিক আছে। এবার সেম জিনিস যদি এই রিজিয়নটাতেই যদি আগে যেটা বললাম যে বিভিন্ন ইয়েতে ডিভাইডেড, এখানে একটা আলাদা ওয়েট মেজার চলে, যেমন কেজি, আমরা যদি বলি কেজি চলে, এখানে চলে পাউন্ড চলে হয়তো,
পাউন্ড চলে হয়তো, ঠিক আছে, এখানে হয়তো গ্রাম চলে হয়তো, তাই না? তাহলে একই জিনিসকে বিভিন্ন জায়গাতে নিয়ে যেতে গেলে যদি একটা ইউনিফর্ম যদি ওয়েট মেজারমেন্ট যদি না থাকে হোল্ড ওয়াইড, তাহলে একটা প্রবলেম হতে পারে। এখানে কেউ পাউন্ড করছে, এখানে 1 কিলোগ্রাম, এখানে হয়তো দেখা গেল সেটা 1 পাউন্ড, 1 পাউন্ড মানে হয়তো 450 গ্রামের থেকে একটু বেশি। তাহলে একই রিজিয়নের মধ্যে কি হচ্ছে, বিভিন্ন রকমের ওয়েট মেজারমেন্ট থাকছে। তাহলে বিভিন্ন রকম ওয়েট মেজারমেন্ট থাকার ফলে বিভিন্ন রকম প্রবলেম হতে পারে। তাহলে সুতরাং কি করলো, যে ইউনিফর্ম ওয়েট মেজারমেন্ট করলো। এবারে ফ্রেঞ্চ রেভলিউশনের পরে যখন নেশনের যে আইডিয়াটা ক্রিয়েট হলো, ঠিক আছে, এই নেশনের আইডিয়া ক্রিয়েশনের পরে কি করলো, যে ফ্রেঞ্চ আর্মিরা তখন ঠিক করলো যে আমরা যেভাবে ফ্রান্সকে যে সমস্ত যেভাবে মানে অটোক্রেটিক যে মনার্কি সিস্টেম ছিল, সেই সিস্টেমটাকে থেকে যেভাবে আমরা কি করলাম, অটোক্রেটিক সিস্টেম থেকে রিমুভ করলাম, সেরকম গোটা ইউরোপটাকেও কি করতে পারি আমরা, এই অটোক্রেটিক সিস্টেম থেকে আমরা রিলিভ করতে পারি, যাতে সাধারণ কমন পিপলরা রিলিভ পায়। সুতরাং তারা কি করলো, দে স্টার্টেড টু ক্যারি দেয়ার আইডিয়া অফ ন্যাশনালিজম ইন ইউরোপ। এবার তারা ফ্রান্সের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকলো না, তারা কি করলো, তারা এবার ফ্রান্সের বাইরে ইউরোপের যে সমস্ত ডাইনেস্টিগুলো ছিল, তার আন্ডারে যে সমস্ত রিজিয়ন ছিল, তাদেরকেও কিন্তু ইউরোপের মধ্যে তারা কি বললো, যে আমরা এই ন্যাশনালিজমের ফিলিং এর মধ্যে দিয়ে কি করব, ইউরোপকে আমরা ফ্রি ফ্রম ডেপোটিজম। ডেপোটিজম মানে কি, ডেপোটিজম মানে হচ্ছে কারো আন্ডারে থাকা, ঠিক আছে। অর্থাৎ গোটা ইউরোপ, আমরা প্রথমেই আমরা কি বলেছিলাম, যে ইউরোপ তো কোনো একটা কান্ট্রি নয়, ইউরোপ তো হচ্ছে একটা কন্টিনেন্ট। এবার এই কন্টিনেন্টটা বিভিন্ন যে ডাইনেস্টি ছিল তারা রুল করতো। তাহলে এই ডাইনেস্টি যে রুলের একটা মেনই হচ্ছে তারা অটোক্রেটিক সিস্টেম, ঠিক আছে, তারা নিজেরা যা মনে করতো তারা তাই করতো। তো সুতরাং এবার এই যে সাধারণ পিপল, যে জেনারেল পিপল কি লোক, তারা কি ছিল, তারা অপ্রেস ছিল, তারা শোষিত ছিল, ঠিক আছে, তারা সাপ্রেস ছিল। তাহলে এই সাপ্রেশন থেকে তাদেরকে ফ্রি কে করবে, এই ন্যাশনালিজম অফ ফ্রান্সের যে ন্যাশনালিজম আইডিয়া, সেই আইডিয়াটা তাদের মধ্যে ছড়িয়ে দিতে হবে। কোথায় ছড়িয়ে দিতে হবে, তো গোটা ইউরোপে ছড়িয়ে দিতে হবে। তাহলে গোটা ইউরোপে যদি ফ্রান্সের মধ্যে যদি যদি এই যে নেশন বিল্ডিং আইডিয়া যদি ক্রিয়েশনের মাধ্যমে যদি ফ্রান্স যদি এক নেশন তৈরি হতে পারে, তাহলে কিন্তু তাহলে ইউরোপে কেন হবে না, ঠিক আছে। তো এইরকম একটা চিন্তাধারা নিয়ে তৈরি হলো জ্যাকোবিক ক্লাব। তাদের মেনই উদ্দেশ্য ছিল এদের এর এর আউটকাম কি হলো, ফ্রেঞ্চ রিভলিউশনের এই যে ইউরোপের বাইরে এরা স্প্রেড করবে, এরা করলো কি বললো, জ্যাকোবিক ক্লাব। এই জ্যাকোবিক ক্লাবের মেন মটোই ছিল কি, এই যে ন্যাশনালিজমের যে আইডিয়াটাকে তাদের বাইরে স্প্রেড করা, ঠিক আছে। সুতরাং তারপরে এই সময় কি হয়, এন্ট্রি করে এখানে আবার মেন হিরোর এন্ট্রি হয় আমাদের, যার নাম হচ্ছে নেপোলিয়ান। 1799 এন্ট্রি করে। এবার এই নেপোলিয়ান কে ছিল, নেপোলিয়ান কোনো একটা বিশেষ কোনো ব্যক্তিত্ব প্রথমে ছিল না, ইনিশিয়ালি নেপোলিয়ান ছিল একজন যে ফ্রেঞ্চ আর্মি একজন জেনারেল ছিল, ঠিক আছে। সো ইনিশিয়ালি যখন ফ্রেঞ্চ রিভলিউশনের পর থেকে এই যে জ্যাকোবিক ক্লাব এইগুলো তাদের নিজের যে আইডিওলজিতে সেগুলো স্প্রেড করছিল, কিন্তু তারপর থেকে এন্ট্রি করে এবার নেপোলিয়ান। এবং নেপোলিয়ান কিছু এই যে এখানে এসে এই ফ্রান্সে এসে সে কিছু একদম ড্রাস্টিক কিছু চেঞ্জ করে, ঠিক আছে। এই যে এনসিয়েন্ট যে সমাজ ব্যবস্থাটা ছিল সে সম্পূর্ণভাবে সেটাকে চেঞ্জ করে। সেজন্য কি করে, নেপোলিয়ানকে সবাই একদম কি বলে, হারব্রিঙ্গার্স হিসাবে একদম ওয়েলকাম করে। কারণ নেপোলিয়ান অ্যাডমিনিস্ট্রেশন যে সিস্টেম ছিল, সেই সিস্টেমে দারুণ রকমের একদম পরিবর্তন নিয়ে এসেছিল একদম। সে এবার আমরা কি করবো, যে নেপোলিয়ান কি চেঞ্জ, নেপোলিয়ান যে 1799 এখানে এন্ট্রি করে এবং সে কিছু চেঞ্জ নিয়ে আছে, চেঞ্জ এনেছিল। সেই চেঞ্জগুলোকে আমরা এবার পরের ইয়েতে পড়বো, যে নেপোলিক কোড হিসেবে আমরা যেটা তোমাদের বইয়ে মেনশন আছে, নেপোলিক কোড কি সেটা পড়বো। সুতরাং আমরা এবার কি দেখবো, যে নেপোলিক কোড, নেপোলিয়ান এন্ট্রি কখন করেছিল, 1799 ঠিক আছে। এবার 1799 যখন নেপোলিয়ান আসে, তখন সে কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম থেকে সোশ্যাল রিফর্ম সে কিছু করে। সেই জন্য তার যে এটা কি তোমাদের কিছু কোশ্চেন আছে এখান থেকে, যে নেপোলিয়ান সিভিক কোড বা নেপোলিয়ান কোড বলেও এখানে অনেক সময় মেনশন করা থাকে। এটা হচ্ছে 1804,
এই সালটা। তো সে কি কি চেঞ্জ নিয়ে এসেছিল? নেপোলিক কোড কিছুই নয়, শুধু হচ্ছে সে কিছু চেঞ্জ নিয়ে এসেছিল। যে সিস্টেমটা যে চলে আসছিল মোনার্কি ইয়ে থেকে পাওয়ার পরে, মোনার্কি ইয়ে থেকে যখন নেশন নিয়ে হয়, তারপর যে সিস্টেমে যখন চলে আসে তার সেই সিস্টেমটাকে সে আরও কী করেছিল, আরও একটু ডাইনামিক করেছিল, তাই না? এবং সেই ডাইনামিক করার জন্য সে কিছু চেঞ্জ নিয়ে আসে, যেটার নাম হচ্ছে সিভিল কোড 1804। এই সিভিল কোডের যে ফার্স্ট জিনিসটা সে চেঞ্জ নিয়ে এসেছিল সেটা কি? এস্টাবলিশ ইকুয়ালিটি বিফোর ল। তা ল কি? ইনিশিয়াল স্টেজে যখন পাওয়ার যখন কমন পিপলদের উপর শিফট হয়নি, তখন ল বলতে কিছুই ছিল না, ঠিক আছে? ল শুধু কাদের জন্য ছিল? ল শুধু ছিল কমন পিপলদের জন্য। কিন্তু রাজা মহারাজা তাদের তো পুরো অটোক্রেটিক সিস্টেম ছিল, তারা যা ইচ্ছা করতো সেটাই করতো, এবং তাদের কোনো ল ছিল না। সুতরাং এস্টাবলিশ ইকুয়ালিটি বিফোর ল, তার মানে কি হচ্ছে? অল মেন অ্যান্ড ওমেন শুড বি ইকুয়ালি ট্রিটেড আন্ডার দ্য ল। এখানে কোনো রাজা মহারাজা বা সুপিরিয়রিটি ইনফিরিয়রিটি কোনো ব্যাপার নেই। এবার এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এই লটা কেমন হবে? এই লটা, দিস ল শুড বি বেসড অন কমন সেন্স। কমন সেন্স কেন? আমি একটা ল বানিয়ে দিলাম যে উই আর ল অ্যাভয়েডিং পিপল, হয়ে গেলাম তা নয়। ল বানিয়ে দিলাম মানে কি? লটাকে বানাতে হবে কি করে? যেমন কমন সেন্সের ওপর। ঠিক কীরকম করে একটা উদাহরণের মাধ্যমে বুঝবো আমরা। যা আমরা প্রত্যেকেই জানি যে ট্রাফিক রুলস এটা একটা আছে যে প্রত্যেকে আমাদের হেলমেট পরতে হয়, ঠিক আছে? তো প্রত্যেকে হেলমেটটা পরি কেন? কারণ আমাদের একটা নিজেদের একটা সেফটির জন্য। এবার আমাদের ইন্ডিয়ান যে কমিউনিটির মধ্যে একটা শিখ বলে একটা কমিউনিটি আছে, তাদের মাথায় কিন্তু পাগড়ি পরতে হয়, ঠিক আছে? তোমরা ক্লাস 7-এ পড়বে, এই সিভিক্স এরকম একটা উদাহরণ একটা ছিল, ঠিক আছে? তো এই উদাহরণটা কেমন ছিল? যে একজন পাঞ্জাবি, সে কিন্তু হেলমেট পরেনি, কিন্তু তার কিন্তু পুলিশ ফাইন করছে না। কিন্তু একজন নর্মাল পিপল, সে যখন হেলমেট পরেনি তাকে কিন্তু পুলিশে ফাইন করছে। তা কেন করছে? কারণ পাঞ্জাবি যে পিপলদের, কারণ তাদের পাগড়িটাই হচ্ছে তাদের মেন। সুতরাং পাগড়ির উপর হেলমেট পরা যায় না। সেই জন্য যে ইন্ডিয়াতে এক্সেপ্ট পাঞ্জাবি পিপল, যত ধরনের লোক যারা ট্রাভেল করবে যে কোনো মোটর বাইকে করে, যে উইদাউট হেলমেটে গেলে কিন্তু তাদেরকে কিন্তু ফাইন করবে। কিন্তু তাদেরকে তাহলে লটা কি একটা কমন সেন্স ইউজ করা হয়েছে, তাদেরকে এই পাঞ্জাবি পিপলদের কনসেশন দেওয়া হয়েছে। তাহলে লটা কেমন হবে? মানে এমন নয় যে লটা বানিয়ে দিলাম যে সবাইকে সেই লটাকেই মেনে চলতে হবে। লটা তো মানুষের জন্য, মানুষের অ্যাডভান্টেজের জন্য, সুবিধার জন্য। তাহলে সেই লটাকে কেমন হতে হবে? লটাকে হতে হবে কমন সেন্সের উপর বেস করে। সেকেন্ড কি? সেকেন্ড সে রিমুভ করেছিল, কি রিমুভ করেছিল? প্রিভিলেজ, রিমুভ দ্য প্রিভিলেজ বেসড অন দ্য বার্থ। প্রিভিলেজ মানে সুবিধা, রাজার ছেলে রাজা, ঠিক আছে, মন্ত্রীর ছেলে মন্ত্রী, এরকম টাইপের। সুতরাং কোনো লোকই কি পাবে না, সে কোনো পোস্টে হয়তো পোস্টেড হবে অন দ্য বেসিস অফ হিজ কোয়ালিটি, ঠিক আছে? সুতরাং সেই জন্য সে কি করেছিল? প্রিভিলেজটাকে, কিছু বার্থ যে প্রিভিলেজটাকে পেয়ে আসছিল সেটাকে সে খতম করে দিয়েছিল, একদম শেষ করে দিয়েছিল। এখানে কোনো মানে বার্থ প্রিভিলেজে কোনো দেওয়া যাবে না। সেকেন্ড যে ছিল ফিউডাল সিস্টেম, ফিউডাল সিস্টেম রিমুভ। ফিউডাল সিস্টেমটা কি? ফিউডাল সিস্টেম হচ্ছে যে আমরা বাংলায় যেটা আমরা বলি সামন্ততন্ত্র প্রথা। সামন্ততন্ত্র প্রথাটা কি? যে সাপোজ যে এটা একটা রিজিয়ন, এই রিজিয়নে একজন রাজা, তো এই রাজা কি করেছে? যে এই রিজিয়নটাকে হয়তো দুটো ভাগে ভাগ করে দিয়েছে, কি 3টে ভাগে ভাগ করে দিয়েছে। তো প্রত্যেকটা জায়গায় একজন করে কি আছে? ফিউডাল লর্ডস আছে, ফিউডাল লর্ডস আছে। তারা কি করবে? তারা এখানকার থেকে প্রেজেন্ট বা অন্যান্য এর থেকে কি করবে? আর্টিসিয়ান থেকে একটা ট্যাক্স কালেক্ট করে কে কাকে দেবে? যে মেন রাজা আছে তাকে দেবে। তো সুতরাং কি ছিল? এই যে ফিউডাল সিস্টেমটা, এই ফিউডাল সিস্টেমটাকে সমস্ত রকমভাবে সে কিন্তু অ্যাবলিশ করে দেয়। কি করে দেয়? নেপোলিয়ান। সেই জন্য কি করেছে? ফিউডাল সিস্টেম টোটালি রিমুভড। আর কি করেছিল? যে গিল রেস্ট্রিকশনটাকেও কিন্তু সে রিমুভ করেছিল। গিল রেস্ট্রিকশনটা কেমন? গিল রেস্ট্রিকশন হচ্ছে যখন কোনো বিজনেসম্যান, ঠিক আছে, বিজনেসম্যান সে নিজেদের বিজনেসটা ভালো বোঝে,
তো সুতরাং বিজনেসম্যানরা অনেক সময় আমাদের কি আছে, তাদের নিজস্ব একটা কমিউনিটি তৈরি করে, কারণ তাদের নিজস্ব কিছু বেনিফিট, কিছু সুবিধার জন্য। এই গিল রেস্ট্রিকশন, তাদের সেই কমিউনিটিটাকে সে কি করতো, অটোক্রেটিক সিস্টেমে কোনো গিল রেস্ট্রিকশন ছিল, ওখানে কমিউনিটি তৈরি করতে দিত না। কারণ কারণ যে সেই অঞ্চলে যে যে ওয়েলথ, যে সম্পদ বলে সেটা কার ছিল, একমাত্র রাজারই সম্পদ ছিল। সুতরাং এই গিল রেস্ট্রিকশনটাকে কি করলো, সম্পূর্ণ রিমুভ করে দিল। তারপরে কি হলো, রাইট অন দ্য প্রাইভেট প্রপার্টি। প্রাইভেট প্রপার্টি, প্রাইভেট, এই ফিউডাল সিস্টেম থাকার জন্য এখানে যে লোকে যারা কাজ করতো, যে সাবডম, ঠিক আছে, সাবডমে যে কাজ করতো, তো সেই সাবডমের মধ্যে আন্ডারে তারা কিন্তু এদের এখানে কাজ করেই যেত, এদের নিজস্ব কোনো প্রপার্টি ছিল না, এদের নিজস্ব কোনো প্রপার্টি, এই সাবডমে আন্ডারে কাজ করলে এদের নিজস্ব কোনো প্রপার্টি ছিল না, তারা কাজ করতো অ্যাজ এ পিজেন্ট হিসেবে, পিজেন্ট ওয়ার্কার হিসেবে কাজ করতো। তো সুতরাং নেপোলিয়ান কি বললো, নেপোলিয়ান বললো যে রাইট অন দ্য প্রাইভেট প্রপার্টি, মানে এই এখানকার এই যে ওয়ার্কারটা আছে, সে যদি তার নিজস্ব ইনকাম করে টাকা দিয়ে যদি কিছু প্রাইভেট প্রপার্টি সে যদি কিনতে পারে, তাহলে সেই প্রপার্টিটা কিন্তু সেই পিজেন্টেরই হবে, সেই লেবারেরই হবে। কিন্তু ইনিশিয়াল আগে কি ছিল, আগে সেই সিস্টেম ছিল না। দেশে এই অঞ্চলটা সমস্ত যে রিসোর্স, যে সম্পদ যা ছিল, সে তার মালিক কে ছিল, তার মালিক ছিল সেখানকার যে মোনার্ক। তো নেপোলিয়ান কি করে, তো এই যে রাইটটা, এই রাইটটাকে সে যে সিস্টেম, এই রাইটটাকে সে এস্টাবলিশ করে যে সমাজের উইকার সেকশন থেকে যে কোনো সেকশন কি করতে পারে, তার লেবার দিয়ে, যে তার পারিশ্রমিক দিয়ে যে কিছু প্রপার্টি তৈরি করবে, সেই প্রপার্টিটা কিন্তু তারই থাকবে। সুতরাং এই সমস্ত চেঞ্জগুলো আসার ফলে কি হয়, এখানে যে বিজনেসম্যান, এগুলো কমন পিপল, বিজনেসম্যান ছিল, আর্টিজান ছিল, ওয়ার্কম্যান ছিল, তারা এই ফ্রিলিতে এই ফ্রিডমটা তারা এনজয় করতে পারলো। কারণ বিজনেসম্যানদের কি হতো, আমরা ইনিশিয়াল স্টেজে দেখেছিলাম যে এক একটা রিজিয়ন পেরিয়ে আসতে হলে তাকে কি হতো, এক একটা বিভিন্ন জায়গায় রিজিয়নে তাদেরকে ট্যাক্স দিতে হতো, বিভিন্ন রিজিয়নে তাদেরকে ট্যাক্স দিতে হতো। ট্যাক্স দেওয়ার ফলে তাদেরকে প্রচণ্ড খুব লসের মুখে পড়তে হতো তাদেরকে। তাহলে সুতরাং কি করলো, এই সিস্টেমটাকে নিয়ে আসার ফলে কি হলো, তাদের বিজনেসম্যান, আর্টিজান, ওয়ার্কম্যান এবং সাধারণ যে জেনারেল পিপল, পাবলিক, তাদের কি হলো, তাদের একটা সুবিধা হলো। তাহলে এখানে ইনিশিয়ালি আমাদের কি মনে হচ্ছে, নেপোলিয়ান কি করেছে, নেপোলিয়ান ভালোর জন্য চেঞ্জ করেছে। কিন্তু এর পরে আমরা দেখব যে এখানে আমরা নেপোলিয়ানকে মনে হচ্ছে একজন হিরো, তাই তো, যে সে একটা হিরোর মতো কাজ করছে। কিন্তু এর পরে আমরা কি দেখব, যে নেপোলিয়ানের এই যে চিন্তাধারা, এই চিন্তাধারাগুলো শুধু ফ্রান্সের মধ্যে সীমাবদ্ধ ছিল না। কারণ নেপোলিয়ান কার ছিল, নেপোলিয়ান ছিল মেনলি ফ্রান্সের। এবার ফ্রান্স থেকে সে কি করতো, এইভাবে তার নিজস্ব আইডিয়াগুলোকে স্প্রেড করছিল, ছড়াচ্ছিল। তার কারণ কি, কারণ সে ফ্রান্স বাদে সে আরো অন্যান্য যে সমস্ত রিজিয়নগুলোকে সে মোনার্কি সিস্টেম থেকে যে আজাদ, মানে ছাড়িয়ে নেবে, ফ্রিডম করাবে, সেগুলো তার আন্ডারে নিয়ে আসবে। আর লোকে সবাই কিন্তু নেপোলিয়ানকে ইনিশিয়ালি কি ওয়েলকাম করছিল। কারণ কি, কারণ তারা তো এনসিয়েন্ট থেকে তারা সাপ্রেস ছিল, এনসিয়েন্ট টাইম থেকে তারা সাপ্রেস ছিল। এবার এনসিয়েন্ট টাইম থেকে সাপ্রেস থাকার ফলে এখানে যে নতুন একজন এলে কি হলো, নতুন একজন এসে তাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমটা, সেই অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমটাকে সে চেঞ্জ করে দিল। কে, নেপোলিয়ান চেঞ্জ করলো। সেই জন্য ইনিশিয়ালি নেপোলিয়ানকে তাদের খুব ভালো মনে হলো, কিন্তু পরবর্তীকালে এই যে নেপোলিয়ানের যে ড্রব্যাক, এই যে নেপোলিয়ান কোর্ট এস্টাবলিশ হওয়ার পরে নেপোলিয়ানের যে একটা কৃতিত্ব ছড়িয়ে গেল এবং সবাই তখন নেপোলিয়ানকে ওয়েলকাম করতে লাগলো। কারণ নেপোলিয়ান এবং তার সেনাবাহিনী কি করলো, প্রত্যেকটা রিজিয়নে যাচ্ছিল, প্রত্যেকটা রিজিয়নে গিয়ে সেখান থেকে যে অটোক্রেটিক সিস্টেম ছিল, যে মোনার্কি সিস্টেম ছিল, সেই সিস্টেমটাকে কি করছিল, তারা অ্যাবলিশ করে সম্পূর্ণ একটা কি করছিল, পাওয়ার শিফট করছিল কমন পিপলদের হাতে। এবার পাওয়ার শিফট করে কমন পিপলদের হাতে কি ছিল, এই ক্ষমতাগুলো তাদের হাতে তুলে দিচ্ছিল। কিন্তু মেন যে ক্ষমতার যে রাশ, সেটা কার হাতে রেখেছিল, নেপোলিয়ানকে কি করছিল, ইনিশিয়ালি নেপোলিয়ানকে আমরা সবাই ওয়েলকাম করছিল, ঠিক আছে। তো কেন ওয়েলকাম করছিল, কারণ নেপোলিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ ফিল্ডে এক দারুণ চেঞ্জ নিয়ে এসেছিল। এতদিন লোকেরা যে সমস্ত মোনার্কির আন্ডারে তারা সাপ্রেস ছিল এবং তারা যে শোষিত হতো, সেটাকে তাদেরকে একটা লিবার্টির একটা স্বাদকে দেখিয়েছিল এই নেপোলিয়ান। তো এই নেপোলিয়ান
কিভাবে দেখিয়েছিল, তার কিছু চেঞ্জ নিয়ে এসছে, আমরা আগে পড়লাম যে ট্যাক্সেশনে চেঞ্জ নিয়ে এলো, গিল সিস্টেম রিমুভ করে দিল, ইকুয়ালিটি লর ক্ষেত্রে ইকুয়ালিটি ল নিয়ে এলো, আর কি কি করেছিল আরও। তার ফলে কি পিজেন্ট আর্টিসিয়ান তারা কি হলো একটা এনজয় করতে লাগলো ফ্রিডমটাকে। প্রথম এটাকে খুবই ভালো লাগলো, কারণ নেপোলিয়ানের উদ্দেশ্যটা কি ছিল, নেপোলিয়ান ছিল ফ্রান্সের লোক, নেপোলিয়ান ছিল ফ্রান্সের লোক, সুতরাং ফ্রান্সের যে আশেপাশে যে সমস্ত রিজিয়নগুলো ছিল সেইগুলো মোনার্কি সিস্টেম ছিল। তাহলে নেপোলিয়নের মেন ইন্টেনশন ছিল এইগুলোকে ক্যাপচার করে নেওয়া, এইগুলোকে ক্যাপচার করে ইনক্লুড করা। সাপোজ যেমন আমরা ইন্ডিয়ান, এবার ইন্ডিয়া যদি কোনো স্টেট বা অন্য কোনো কান্ট্রিকে যদি ক্যাপচার করে নেয়, যদিও সেটা করবে না, সম্ভব নয়, এখন উদাহরণ হিসাবে বলছি, ইন্ডিয়া যদি কাউকে ক্যাপচার করে নেয়, তাহলে ইন্ডিয়ার লোকের যে ফিলিংস, ইন্ডিয়ার লোকের যা ফিলিংস কিন্তু অন্য বাংলাদেশকে হয়তো ক্যাপচার করলো, তাহলে বাংলাদেশ আর ইন্ডিয়ার ফিলিংস, লোকেদের যে ফিলিংস এক হবে, সবসময় আলাদা থাকবে। তো সুতরাং তাদের মধ্যে প্রথমে তাদেরকে নেপোলিয়ানরা কি করলো, নেপোলিয়ান তাদেরকে মোনার্কি থেকে তাদেরকে ফ্রিডম লিবার্টি দিলেও কিন্তু অ্যাকচুয়ালি নেপোলিয়ান কি করেছিল, সেই তার ডেমোক্রেসিটাকে সে নিজেই ধ্বংস করে দিয়েছিল। নেপোলিয়ান ডেমোক্রেসিটাকে ধ্বংস করে দেয়। কেন? কারণ ল্যাক অফ পলিটিক্যাল ফ্রিডম ছিল না। কাদের ছিল না? সাপোজ এই ফ্রান্স এই রিজিয়নটা হয়তো দেখা গেল যে কোনো মোনার্কির আন্ডারে আছে, তো এই রিজিয়নটাকে নেপোলিয়ানের আর্মি কি করলো, এটাকে মোনার্কি থেকে ফ্রি করে দিল, পাওয়ার শিফটেড টু দ্য কমন পিপল, পাওয়ার শিফট হলো, কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেমটা কার হাতে ছিল? অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেমটা ছিল নেপোলিয়ানের হাতে। তো সুতরাং কি হলো, তাদের পলিটিক্যাল একটা ফ্রিডম, যে তারা নিজেরা যে গভর্নমেন্ট ফর্ম করে নিজেদের মধ্যে যে চালাবে সেই সিস্টেমটা ছিল না, সেটা নেপোলিয়ানের হাতে ছিল। এটা একটা ড্রব্যাক। সেকেন্ড ড্রব্যাক কি ছিল, যে ইনক্রিজ ট্যাক্সেশন। এবার নেপোলিয়ান ফ্রান্স থেকে যত তার পার্শ্ববর্তী সারাউন্ডিং রিজিয়নগুলো যত ক্যাপচার করতে যত যাচ্ছে, তত কি হচ্ছে, তার তো খরচা বাড়বে, তার আর্মস অ্যান্ড অ্যামিউনিশন লাগবে, তার যে আর্মি আছে তাদের স্যালারি লাগবে, তো সেটা সমগ্র জিনিসটা ফাইন্যান্সিয়াল ব্যাপারটার সাথে ফ্রান্স থেকে অ্যাকোয়ার করতে পারছে না। সুতরাং কি করবে, বিভিন্ন রিজিয়ন থেকে, যে এক অকুপাইড রিজিয়ন থেকে কি করবে, তাদের ট্যাক্স বাড়াবে, ট্যাক্স বাড়িয়ে সেখান থেকে সে কি করবে, সে নিজের চাহিদা পূরণ করবে। আর আগেকার দিনে সেরকম তো কোনো ইকোনমিক অ্যাক্টিভিটি বলতে সেরকম ইন্ডাস্ট্রিতে কেউ সেরকম কিছু ছিল না। কি ছিল? এগ্রিকালচার বেসড কিছু ইন্ডাস্ট্রি ছিল, হেভি ইন্ডাস্ট্রি সেরকম কিছু ছিল না। ইন্ডাস্ট্রি তো স্টার্ট হয় ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পরে। সেকেন্ড কি হলো, যে সেন্সারশিপ মানে কি? সেন্সারশিপ মানে হচ্ছে কোনো খবরের কাগজে বা কোনো পত্রিকায় যখন কোনো সরকার বা কারো সম্পর্কে লেখা যখন যায় না, লিখতে সরকার তখন ব্যান করে দেয়, যে কোনো সরকারের কোনো ক্রিটিসিজম করা যাবে না, তার মানে ব্যান করে দেবে। আচ্ছা, মিডিয়া পাওয়ারটাকে হয়তো সে কোল্যাপস করে দিয়েছে। মিডিয়া পাওয়ার তো তখন, এখন আমরা মিডিয়া পাওয়ার, তখন তো মিডিয়া পাওয়ার ছিল না। অর্থাৎ সরকার সম্পর্কে নেপোলিয়ানের যে অ্যাক্টিভিটি, যে অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম, তার যে কিছু ড্রব্যাক আছে সেটা নিয়ে যে ডিসকাশন হবে, সে সম্পর্কে কোনো ডিসকাশন তখন করা যেত না। এটা একটা সেন্সারশিপ ছিল। এখন আমরা সেন্সারশিপ খুব, মিডিয়া সেন্সারশিপ খুব আমরা ব্যবহার করি কথাটা। নেক্সট ড্রব্যাক কি ছিল নেপোলিয়ান, যে ড্রব্যাক নেপোলিয়ান কোর্টের, যে ফোর্স কনস্ক্রিপশন ইনটু দ্য ফ্রেঞ্চ আর্মিজ। ফোর্স কনস্ক্রিপশন ইনটু দ্য ফ্রেঞ্চ আর্মিজ, এই কথাটা মানেটা কি? নেপোলিয়ান কি করছিল? নেপোলিয়ান তার টেরিটোরিয়াল এক্সপ্যানশন করছিল, ঠিক আছে? তো এক্সপ্যানশন করার জন্য, টেরিটোরিয়াল এক্সপ্যানশনের জন্য কি দরকার? তার ফ্রেঞ্চ আর্মি দরকার, আরও আর্মি দরকার। সেই আর্মির যে অ্যাভেলেবিলিটি, সেখান থেকে শুধু ফ্রান্স তো সেটা দিতে পারে না। সেই জন্য টেরিটোরিয়াল যে সমস্ত আর্মি রিজিয়নগুলোকে ক্যাপচার করে, সেখান থেকে আর্মিদের কি করতো, জোর করে তাদের ফ্রান্সের হয়ে লড়ার জন্য তাদেরকে জোর করতো। সাপোজ ধর, আমি আগেও যেটা বললাম, যে ইন্ডিয়া যদি হয়তো এক্সপ্যান্ড করছে, ইন্ডিয়া হয়তো অন্য কোনো কান্ট্রির সঙ্গে হয়তো যুদ্ধ, ওয়ার লাগলো, তাকে ক্যাপচার করে নিল, কিন্তু ইন্ডিয়ান আর্মি আর আদার আর্মির মধ্যে তো পার্থক্য থাকবে। আমরা হয়তো প্রথমেই বললাম, এমনি অ্যাজ এ
এক্সাম্পল হিসেবে বলছি, আমরা যেমন বাংলাদেশকে হয়তো সাপোজ ক্যাপচার করলাম, তাহলে বাংলাদেশের আর্মিটাও আমাদের হয়ে গেল, ঠিক আছে। এবার তারপর আমরা কি করলাম, যে হয়তো আমরা শ্রীলঙ্কাকে আমরা ক্যাপচার করতে চাইলাম, তাহলে ইন্ডিয়ান আর্মি যে ইন্টেন্সিটি নিয়ে শ্রীলঙ্কার সাথে যুদ্ধ করবে, বাংলাদেশের আর্মি কিন্তু সেই ইন্টেন্সিটি নিয়ে কি শ্রীলঙ্কার সাথে যুদ্ধ করবে? করবে না তো। ইন্ডিয়ান সোলজাররা করবে, কারণ ইন্ডিয়ান তাদের নিজের টেরিটরিটাকে এক্সপ্যান্ড করছে। ঠিক সেরকম ফ্রান্স যেভাবে তার টেরিটোরিয়াল এক্সপ্যানশন করছিল, সেখানে কি করছিল, তারা জোর করে করে যে জায়গায় তারা অকুপাই করছিল সেখানকার আর্মিগুলোকে তারা ফ্রান্সে ইনক্লুড করছিল ফার্দার টেরিটোরিয়াল এক্সপ্যানশনের জন্য। তাহলে ওভারঅল আমরা কি দেখতে পেলাম, যে নেপোলিয়ান কোড, অর্থাৎ নেপোলিয়ান যে কোডগুলো ইমপ্লিমেন্ট করেছিল, সেটা সামহাউ অ্যাট এ টাইম সাধারণ লোকেদের জন্য মনে হয়েছিল এটা খুব গুড। কেন মনে হয়েছিল? কারণ তারা লং টাইম থেকে দে আর সাপ্রেসড বাই দ্য অটোক্রেটিক সিস্টেম। তারপর যখন তাদের হাতে পাওয়ারটাকে রিলিজ করে যখন কমন পিপলদের হাতে এলো, তাদের ট্রেড ফেসিলিটি পেলো, আরো অন্যান্য ফেসিলিটি পেলো, লয়ার ইকুয়ালিটি পেলো, তখন তাদের নেপোলিয়ানকে রাজা মনে হলো, একদম ভগবান মনে হলো। তারপর নেপোলিয়ান কি হলো, আস্তে 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 ভগবান থেকে আস্তে আস্তে কি হলো, তারা নেপোলিয়ান আসল যে উদ্দেশ্য সেটা তারা বুঝতে পারলো। এইগুলো হচ্ছে নেপোলিয়ানের আমরা ড্রব্যাক। কারণ নেপোলিয়ান ফ্রান্সের জন্য নেপোলিয়ান ভগবান, কিন্তু আদার কান্ট্রিজের জন্য তো নয়। আর আমরা এখানে কি পড়ছি, কি আমরা ন্যাশনালিজম ইন ইউরোপ, আর ফ্রান্সের মধ্যেই তো গোটা ইউরোপটা ইনক্লুডেড নয়। ফ্রান্স হচ্ছে ইউরোপের মধ্যে একটা কান্ট্রি, সেরকম আরো তো ইউরোপিয়ান আরো কান্ট্রি আছে, তাদের মধ্যে তো আরো অন্যান্য অটোক্রেটিক মানে মোনার্কি সিস্টেম তখন সেই টাইমে যখন ফ্রান্স যখন নেশন স্টেট হয়েছিল, সেই টাইমে আরো তো সেখানে অটোক্রেটিক সিস্টেম সেখানে ছিল। তো সুতরাং আমরা ওভারঅল একটা ভিউ আমরা এখান থেকে পেলাম যে নেপোলিয়ান কেন তাদের কাছে আস্তে আস্তে ভিলেনে পরিণত হয়। তো সুতরাং আমরা দ্য রাইজ অফ রেভলিউশন ইন দ্য আইডিয়া অফ নেশনে আমরা মোটামুটি ওভারঅল গোটা কনসেপ্টটাই আমাদের মোটামুটি ক্লিয়ার হলো। নেক্সট ভিডিওতে আমরা যে নেক্সট যে চ্যাপ্টারটা আছে আমরা সেটা পড়বো।